বন্ধুরা, জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 11। আজকে কিছু ইতিবাচক কথা বলবো আপনাদের সামনে। ইতিবাচক এবং বাস্তব ভিত্তিক, কোনো জল্পনা কল্পনা কিংবা দিবাস্বপ্ন নয়। ইতিমধ্যে আমি 10টি এপিসোড এই চ্যানেলে আপলোডেড করেছি। আপনাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি, সবার সাথে শেয়ার করার জন্য। কারণ আমার আর আপনার, যিনি দেখছেন এবং আমি যে বক্তব্য রাখছি, আমাদের উদ্দেশ্য হলো জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ গঠনের ভারটা আবার তুলে দেয়া। এটাকে অনেকে কল্পনা বিলাস বলেন, অনেকে বলেন এটা অসম্ভব। অনেক সবাই জুলাই যোদ্ধা, কিন্তু তার বিপরীতে ব্যাপারটা কতটা বাস্তব হয়ে দাঁড়াচ্ছে সেটা তো পরিস্থিতির কারণে দিনকে দিন আমরা দেখতে পাবো। কিন্তু ইতিহাসের আলোকে, সভ্যতার আলোকে ব্যাপারটা কতটা যৌক্তিক সেটা বলার আগে আমরা আসলে যে জিনিসটা আমাদের এখানে দেখতে হবে, যে এই যে জুলাই জঙ্গি উত্থান, সেখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মৃত্যু জঙ্গিদের দ্বারা, জঙ্গি এবং সাধারণ মানুষ, শিশু খুন, এবং পরবর্তীতে আওয়ামী লীগ, হিন্দু, এদের উপর নির্যাতন, খুন, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ, এবং যে ধরনের বর্বরতা আমরা আগে কখনো বাংলাদেশে দেখিনি, মব নামে সেই বর্বরতা চালু করা ইউনূসের নেতৃত্বে। জুলাই জঙ্গি উত্থান আমাদের বাংলাদেশ রাষ্ট্রের শত্রুকে চিহ্নিত করতে সক্ষম করেছে। মোটা দাগে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু কারা? এক হলো 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে যারা আত্মসমর্পণ করেছিল, সেই 16ই ডিসেম্বর রাজাকার, আল বদর, আল শামস নামক নানান সন্ত্রাসী, জঙ্গি, মৌলবাদী গোষ্ঠী। এটা বাংলাদেশের একটা শত্রু। আর একটা শত্রু হলো ঠিক তাদের বিপরীত, পাকিস্তানি সেকুলার। এটা নিয়ে অনেক কথা বলেছি। সংক্ষেপে, পাকিস্তানি সেকুলার হলো তারা যারা সেকুলার এবং নাস্তিক, কিন্তু স্বপ্নে পাকিস্তান দেখে, যারা ভারত ভাগের সময় পাকিস্তান নামক একটা স্বপ্নের রাষ্ট্রে বসবাস করতে চেয়েছিল। পরবর্তীতে 1971 সালে সেই রাষ্ট্রটা ভেঙে দেওয়ার ফলে তারা আসলে মানসিকভাবে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত হয়েছে এই বাংলাদেশে। তাদের সেই পাকিস্তান উদ্ধার করার যে স্পৃহা বা স্বপ্ন বা মনের দৃঢ়তা বা তাদের সেই আকাঙ্ক্ষার গভীরতা এতটাই বেশি যে তারা হাত মিলিয়েছে এই জঙ্গি গোষ্ঠীর সাথে। যদিও একটা জঙ্গি গোষ্ঠীর জন্য আদর্শ পরিবেশে এই জঙ্গি গোষ্ঠী আবার এই সেকুলারগুলার, যেহেতু এরা বেশিরভাগ নাস্তিক, এদের গর্দান কেটে ফেলবে। তাহলে বোঝেন, এই যে একটা স্বপ্নের দেশ, ইসলামিক কৃষ্টি কালচারের দেশে বসবাস করার, অবাঙ্গালি দেশে বসবাস করার, এদের যে গভীরতা, এদের চাওয়া পাওয়ার যে গভীরতা, এটা তাদের মৃত্যু ভয়, মৃত্যু পরোয়া, মৃত্যুর আশঙ্কা, এগুলোর চেয়ে অনেক গভীর। এটার একটা বাস্তবিক উদাহরণ আমরা দেখেছি যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক নামে এক ব্যক্তি, তার পাকিস্তান উদ্ধারের স্বপ্ন এতটাই গভীর যে তার ছেলেকে যখন জঙ্গিরা মেরে ফেলে, সে কিন্তু জঙ্গিদের ক্ষমা করে দিয়েছিল। কোনো রাগঢাক তার ছিল না। এই পাকিস্তানি সেকুলারদের মনোবেদনা আমরা বুঝি, আমাদের বুঝতে হবে, সবাই বুঝি না। কিন্তু তারা এবং জঙ্গি গোষ্ঠী হলো আমাদের বাংলাদেশের অসাম্প্রদায়িক, আধুনিক, গণতান্ত্রিক, সমৃদ্ধ, ইতিবাচক বাংলাদেশ গঠনের পথে কাঁটা। এই যে দুটো কাঁটা, এদেরকে আমরা সুস্পষ্টভাবে চিহ্নিত করতে পেরেছি, এবং তারা 2024-এ একত্রিত হয়ে আমরা যেসব কথা এখন বলছি, এই কথাগুলোকে প্রমাণ করেছে। আমরা শুধু এখন একটা ধারাভাষ্য দিচ্ছি। হ্যাঁ, এখানে আপনার আওয়ামী লীগের সরকারের পতনের অনেক কল্পকাহিনী এবং বাস্তব কিছুও বলে যে এই সরকারের ভুল ত্রুটি ছিল, এই ছিল, সেই ছিল, অপরাধ ছিল।
ধরলাম সবই ছিল, সব সত্য। এই এই জুলাই জঙ্গি উত্থানকারীদের পক্ষে যারা কথা বলে, সব, এমনকি সব যদি সত্য হয় ওরা যেসব কথা বলে, তাও 24-এ বাংলাদেশ রাষ্ট্রের উপর যে আঘাত এসেছে এবং বাংলাদেশ রাষ্ট্রের যে ধ্বংস সাধন করা হয়েছে, যে ক্ষতির মুখে বাংলাদেশকে ফেলে দেওয়া হয়েছে, সেই অপরাধগুলো আওয়ামী লীগ সরকারের হাজার দোষ গুণ আপনি যতই খুঁজে বের করেন, এইসব দোষ গুণ যদি আরো 10 কোটি গুণ, 50 কোটি গুণ আপনি যত শূন্য বাড়িয়ে দিন বেশি হয়, তার কোনোটাই কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশের উপর এই ধরনের তাণ্ডব চালানো কোনো অধিকার তারা রাখে না, কোনো অধিকার কিন্তু তারা রাখে না। এবং পুরো জিনিসটা ছিল ষড়যন্ত্রমূলক। আমি এর আগে আপনাদের বলেছি যে যে কোনো একটা বাংলাদেশেই আপনি একটা গণ অভ্যুত্থান দেখেন, তার চরিত্র, তার উদ্দেশ্য কি রকম ছিল, সেটা যদি আপনি 2024-এর জঙ্গি উত্থানের সাথে মেলান, তাহলে আপনি কোনো ধরনের আপনি মিল খুঁজে পাবেন না। যেমন আমাদের 1990 সালের যে গণ অভ্যুত্থান ছিল, সেটার আকাঙ্ক্ষা ছিল নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা ঠিক অভ্যুত্থানের পরপর যেটার চেষ্টা করা হয়েছিল, হয় নাই বিভিন্ন কারণে, সেগুলো এখানে ব্যাখ্যা করে অনেক কথা বলতে চাই না। কিন্তু দেখেন 2024-এ যেই কথা বলে তারা জঙ্গি উত্থান ঘটিয়েছিল যে সরকারি চাকরিতে তারা কোটা রহিত করবে এবং দেশে নির্বাচন দিবে, তারা কিন্তু কোনোটাই করে নাই, তারা নির্বাচন দেয় নাই। সেই নির্বাচন যেটাকে বলে সেটা তারা বোঝেও না আসলে। জঙ্গিদের কাছ থেকে এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে তো আমাদের নির্বাচনের সবক আসলে নিতে হবে না, তারা তো ইনহেরেন্টলি একটা অগণতান্ত্রিক, বিভিন্ন অগণতান্ত্রিক শক্তির সমাহার, যেখানে নির্বাচন করা শুধুই চাতুর্যের মাধ্যমে ধর্মীয় জঙ্গিবাদ ছড়িয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা, এবং সেইটা কত বিপদ হতে পারে এটা কিন্তু হামাস দেখিয়ে দিয়েছে প্যালেস্টাইনে। এখন তারা এটা করতে পেরেছিল কারণ আমাদের মধ্যে সচেতনতা ছিল না, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে কোনো সচেতনতা ছিল না। তাদের পক্ষে যুক্তি আছে, কিন্তু সেই যুক্তি তারা মুখে প্রকাশ করতে পারতো না। ফলে স্বাধীনতা বিরোধীরা বছরের পর বছর মুক্তিযুদ্ধের চেতনাকে চেতনাবাজি, গালি গালাজ দিয়ে আমাদেরকে লজ্জিত করেছে। কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর তাদের কিন্তু এই সুযোগগুলা অত্যন্ত সীমিত হয়ে এসছে। আপনি দেখেন তাদের মধ্যে একমাত্র পিনাকি ছাড়া এখন কিন্তু কারো তেমন বক্তব্যের তেমন কোনো আর প্রসার নাই, কোনোটাই নেই। কারণ হলো ওদের যা চূড়ান্ত চাওয়া সেটা তো অর্জন হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে শান্তি আসে নাই। কেন আসে নাই সেটাও আমি অন্য বক্তব্যে বলেছি, যে পাকিস্তানি সেকুলারদের এটা একটা অনন্ত নরক চক্র, কোনো কিছুই তাদেরকে খুশি, মানে তাদের সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন যেহেতু অবাস্তব, সে স্বপ্নটা যে আরেকটা পাকিস্তান কায়েম করা, একটা ইসলাম ভিত্তিক মুসলিম রাষ্ট্র কায়েম করা, এইটা বাংলাদেশে অবাস্তব কল্পনা। ফলে এরা যতই আপনার জঙ্গি উত্থান করে সাফল্য পাক, এদের কাছে কিন্তু ওদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা যেহেতু বাস্তবায়িত হয় না, ওরা কিন্তু একটা জঙ্গি উত্থান করে এখনই কিন্তু জঙ্গি উত্থানের আবার ডাক দিচ্ছে। বিশেষ করে ফরহাদ মজারদের কণ্ঠে, কিন্তু আপনি ফরহাদ মজারের কণ্ঠে অন্তত একটা ব্যক্তিকে পর্যবেক্ষণ করেন, দেখবেন যে সেই হতাশার সুর আপনি দেখতে পাবেন। তাহলে পুরো প্রক্রিয়াটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছেন যে আওয়ামী লীগ একটা প্রাকৃতিক বিশুদ্ধিকরণের মধ্য দিয়ে যাচ্ছে, এই প্রাকৃতিক বিশুদ্ধিকরণটা আমাদের জন্য অতি জরুরি ছিল। বাস্তব অবস্থায় এবং বছরের পর বছর রাজনৈতিক ক্ষমতায় থাকার ফলে তো এই প্রাকৃতিক বিশুদ্ধিকরণ অসম্ভব হয়ে গিয়েছিল। 2024-এ আমরা অনেকে অনেক হারিয়েছি, আমাদের আপনজনকে মেরে ফেলা হয়েছে, রাস্তায় পিটিয়ে আমাদের রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। কিন্তু আমাদের যে মূল প্রয়োজনটা ছিল, যেটা আমরা রাষ্ট্র ক্ষমতা হাতে থাকার কারণে কিংবা তারও আগে আমাদের অসচেতনতার কারণে আমরা কিন্তু সেটা নিজেরা বুঝতে পারিনি, যে আমাদের শত্রু কারা, তাদেরকে কিভাবে বিনাশ করতে হবে। আমরা কিন্তু 1975 সালে সেটা বুঝতে পারিনি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর এই শত্রুগুলোকে চিহ্নিত করা কিন্তু সম্ভব ছিল না। কেন ছিল না জানেন? তারা সমাজের কিন্তু কোনো আমূল পরিবর্তন ততক্ষণ করতে পারে নাই। 1975 সালে ঠিক আমাদের যে মুক্তিযুদ্ধের যে সংগ্রাম ছিল মুক্তিযুদ্ধের জন্য এবং স্বাধীনতার জন্য, সেই ধারাটা অব্যাহত ছিল এবং 3.5 বছরে তারা এই স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশটাকে আমূল পরিবর্তন ঘটাতে পারেনি। ফলে 1975 সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরও কিন্তু আমরা শত্রু চিহ্নিত করতে পারিনি, কারণ এবং করার মতো যথেষ্ট উপাদান সমাজে ছিল না। 2024-এ এসে কিন্তু ভিন্ন। 2024-এ দেখেন বাংলাদেশের পোশাক বদলে গেছে, বাংলাদেশের চেহারা বদলে গেছে, বাংলাদেশের মানুষের ব্যাপক সংখ্যক মানুষ মগজ ধোলাইকৃত, তাদের সব বদলে ফেলা হয়েছে। যেটা সবচেয়ে বেশি
প্রমাণ আমরা চিহ্ন দেখি পুরুষ এবং নারীর পোশাকে। এতটাই আমূল পরিবর্তন করে ফেলেছিল। ফলে 24-এ ওদের উত্থানটা যেমন অনেক বড় ছিল, সাফল্য ছিল ওদের পক্ষ থেকে, আমাদেরও তেমন সচেতনভাবে এদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। ফলে যেটা হয়ে গেল, শত্রু চিহ্নিত হলো। আর আমাদের তরফ থেকে মুক্তিযুদ্ধের পক্ষে যেহেতু ইতিহাস সভ্যতা দুটো আছে, আমাদের অল্প কিছু চেষ্টা, সচেতনতা, এগুলো আমরা জারি রাখলে কিন্তু আমরা এই পাকিস্তানি সেকুলার এবং মুসলিম মৌলবাদ, যে দুটো আমাদের মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামের শত্রু, তাদের আমরা পরাজিত করতে পারব। এখন কথা হলো, আওয়ামী লীগের হাতে রাষ্ট্র ক্ষমতা কিভাবে আসবে? আওয়ামী লীগের হাতে রাষ্ট্র ক্ষমতা তো দেখেন, আমরা যেটা ভাবতাম যে হয়তো অনেক বছর পরে আসবে জঙ্গি উত্থানের পর, সেটা এখন আমরা দেখছি না যে কত দ্রুত চলে আসছে। এর কারণ হলো আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তিটা, ইতিহাস এবং সভ্যতা তাদের পক্ষে না থাকাতে তারা মানুষের নিত্য প্রয়োজনীয় এবং নিত্যদিনের সমস্যাগুলি তারা মিটাতে পারে না, কোনোভাবেই তারা এটা মেটাতে পারে না। আমরা বিএনপির দীর্ঘ শাসনে আমরা দেখেছি, 1991 থেকে 96-তে দেখেছি, 2001 থেকে 6 দেখেছি, এবং এখন দেখা শুরু হয়ে গেছে আমাদের। মাঝখানে তো ইউনূস এসে লুটপাট করে চলে গেল, বিদেশি নাগরিক হিসাবে এক ঝাঁক দস্যু আসলো, লুটপাট করলো, লুটপাট করে চলে গেল তারেক রহমান সাহেবের হাতে ক্ষমতা দিয়ে। এখন দেখেন বাংলাদেশের চট্টগ্রামে বন্যার অবস্থা দেখেন। গত বছর ফেনী এবং বিভিন্ন অঞ্চলে বন্যা দেখেছেন, গত বছর না, যে বছর জঙ্গি উত্থান হয়েছিল 2024 সালে। আবার হামে শিশুর মৃত্যু দেখেন। প্রতিটা জিনিস জননেত্রী শেখ হাসিনা যদি এই দেশের হাল ধরে রাখতেন, তিনি যদি দেশের সরকার চালাতেন, কিভাবে এগুলো মোকাবেলা হতো। আর এখন কিভাবে মোকাবেলা হচ্ছে আমরা পত্রিকায় দেখি, তারেক রহমান সাহেব একটা প্রধানমন্ত্রী, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একটা কম্পিউটারের সামনে বসে আছেন যে তিনি বন্যা ব্যবস্থা ঠিক করছেন বিভিন্ন জায়গায় নির্দেশনা দিয়ে। আপনি মাঠে গিয়ে দেখেন মানুষ কিন্তু গলা পানিতে ডুবছে চট্টগ্রাম শহরের মধ্যে। চিন্তা করেন, কোভিডের মতো এত বড় একটা মহামারী বাদ দেন, সেটা তার 10 ভাগের একটা কোনো বড় বিপদ হলে এই যে তারেক রহমানের সরকার, তারা কি দিশা পাবে, কোনো দিশা খুঁজে পাবে? আপনাদের কি মনে হয় সে কনফিডেন্স আপনাদের আছে? আমি বাংলাদেশের সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি। হতে পারে বিএনপির যারা একনিষ্ঠ কর্মী, যারা বর্তমানে আর্থিক সুবিধা পাচ্ছে, চাকরি পাচ্ছে, তারা সেটা ভাবতে পারে, কিন্তু সাধারণ মানুষের কি সে আত্মবিশ্বাস আছে বর্তমানে যে বিএনপি সরকার আছে? নাই তো। এইভাবে আপনি যদি প্রতিটা জিনিস খুঁটে খুঁটে দেখেন, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেই অর্থনীতি পুনরুদ্ধারের কোনো রাস্তা তারেক রহমানের জানা নাই। আর ইউনূসের তো এসব নিয়ে চিন্তাই ছিল না। প্রজন্ম ধ্বংস করে দেওয়া হয়েছে, তরুণ প্রজন্ম নষ্ট করে দেওয়া হয়েছে, কৃষ্টি কালচার সব নষ্ট করে দেওয়া হয়েছে, এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন কিন্তু ইউনূস নিজেই হাত দিয়ে ভেঙে ফেলেছে। এই যে এতটা অনাচার মানুষের উপর চললো, কিন্তু মানুষ বিনিময়ে কি কিছু পাচ্ছে? তার কি নিত্যদিনের সমস্যার সমাধান হচ্ছে? তার পেটের ক্ষুধা যে দীর্ঘতর হচ্ছে, তার বিপরীতে সরকার কি কোনো আশা দেখাতে পারছে? তার যে রাস্তাঘাট ভেঙে গেছে, সেগুলা মেরামতের কোনো উদ্যোগ কি তারেক রহমান নিতে পারবেন তার এত বড় ঘাটতি বাজেটে এবং বিদেশ নির্ভর এত বাজেটে, যেখানে আমরা দেখলাম যে তিনি বিদেশে গিয়ে থেকে এখনো কোনো টাকা আনতে পারেননি। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, সেগুলোকেও আমরা কোনো কিছু ধার দেনা দিতে আমরা দেখছি না। বিদেশি বিনিয়োগ তো হবেই না। আমি আবার বলছি সবাইকে, যতদিন আপনার এই জঙ্গি ফুয়াদ, একটা জঙ্গি, আর কিচ্ছু লাগবে না, একটা জঙ্গি যতদিন ঢাকা শহরে আপনার বাধাহীনভাবে ঘুরে বেড়াবে এবং মাহমুদুর রহমানের মতো জঙ্গি সেখানে নেতৃত্ব করবে, ততদিন এই বাংলাদেশে কোনো ধরনের বিদেশি বিনিয়োগ আসবে না, তারা ব্যবসা বাণিজ্য করতে আসবে না। যদি কেউ আসে, বুঝবেন যে সে শোষণ করতে এসে, সে সৎভাবে ব্যবসা করে বাংলাদেশের উপকার এবং নিজের উপকার করতে আসে নাই। কেউ হয়তো গ্যাসের কূপ খনন করতে আসবে। এগুলো সব হলো যে স্বল্প মেয়াদী বাণিজ্য করা, কিন্তু দীর্ঘমেয়াদে যেসব উপকার হয়, যে ধরনের বিনিয়োগ হলে, সেই ধরনের কোনো বিনিয়োগ এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে আসবে না। তাহলে এই যে এত অঘটন মানুষের জীবনে ঘটে যাচ্ছে, তাদের যে জীবন এত নিচের দিকে চলে যাচ্ছে, আপনার কি মনে হয় এসবের কোনো প্রতিক্রিয়া মানুষ দেখাবে না? অতি দ্রুত মানুষ প্রতিক্রিয়া দেখাবে। আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করে আমরা যে জিনিসটা পেয়েছি, সেটা হলো জমিদার প্রথাটা চলে গেছে। ফলে বাংলাদেশের মানুষ কিন্তু পাকিস্তান স্টাইলের সরকার বা নিয়ন্ত্রণ মেনে নেয় না, মেনে নেবে না। তারা যতই মগজ ধোলাইকৃত হোক না কেন, তারা কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করবে না। তারা দেখেছে তাদের নিকট অতীতে, তাদের স্মৃতিতে জাজ্জল্যমান যে বাংলাদেশের মানুষকে ক্ষুধা থেকে মুক্তি কে দিতে পারে, অর্থনৈতিক উন্নয়ন কে করতে পারে, বাংলাদেশে শান্তি কে দিতে পারে, আইন শৃঙ্খলা কে রক্ষা করতে পারে, এগুলা সব পারে
একমাত্র আওয়ামী লীগ এবং তার নেতা জননেত্রী শেখ হাসিনা। এই জিনিসগুলো আমি অন্তত যে আশা করেছিলাম যে প্রতিদিন ধরেন এক্স হবে, সেই অনুভবগুলা মানুষের 5 টাইমস হচ্ছে। এটা আমাদের জন্য সুখবর না। তারপরে আছে জটিল ভূ রাজনীতি, যেখানে তারেক রহমান অনেক বেশি অদক্ষ, এবং যেহেতু মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিগুলোর ইনহেরেন্টলি জন্মগতভাবে একটা অযৌক্তিক শক্তি, অযৌক্তিক আইডিওলজি, ফলে এটা কোনোভাবেই আপনার টিকবে না। ভূ রাজনীতিতে তাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা আছে। আমাদের ব্যর্থতা হলো যে আমরা প্রায়োগিক ব্যর্থতা। ওদের ব্যর্থতাটা হলো যে ওদের প্রয়োগ করার কোনো ক্ষমতাই নেই, অর্থাৎ প্রয়োগ করার কোনো ধরনের আপনার যুক্তিই নাই ওদের পক্ষে। জটিল কথা বলছি, শুধু শুনে রাখুন। কিন্তু সব মিলে হলো যে পুরো জিনিসটা কিন্তু আপনি যদি মানুষের, সাধারণ মানুষের জীবন মানের যে ক্ষতি হয়েছে, জীবনের যে ক্ষতি হয়েছে, তাদের ভবিষ্যতের যে ক্ষতি হয়েছে, শুধু যদি আপনি সেই পার্সপেক্টিভে দেখেন, তাহলেও কিন্তু বুঝতে হবে যে আওয়ামী লীগকে মানুষ এখন কোন চোখে দেখবে আগামী দিনে, 2 দিন পরে, 2 সপ্তাহ পরে, 2 বছরের মধ্যে। এগুলা কিন্তু আমাদের জন্য সুখবর। আর 24-এর জঙ্গি উত্থানকালে আমরা যেহেতু আমাদের প্রধান শত্রু চিহ্নিত করতে পেরেছি, আবার রাষ্ট্র ক্ষমতা হাতে পেলে আমরা কিন্তু এই 2 শত্রু শ্রেণীকে আমরা নির্বিষ করে দিতে পারবো। এবং আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল যে একটা স্বাধীন, সমৃদ্ধ, সার্বভৌম, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠিত হবে, যেখানে সকল মানুষ সম্প্রীতির সাথে বসবাস করবে, সেই কাজটা আমরা এবার শুরু করতে পারবো, যেটা আমরা অতীতে আমাদের ভুলের জন্য এবং এই ধরনের বড় বিপর্যয় না হওয়ার জন্য আমাদের মধ্যে সচেতনতা না আসাতে আমরা করতে পারিনি। আমরা মানুষকে সমৃদ্ধি দিয়েছি, এবার কিন্তু পুরো আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, মূল্যবোধ, চেতনা সবগুলা বাস্তবায়ন করার আমরা একটা মোক্ষম সুযোগ পেয়ে গেছি। এই সুযোগটা আগামীকাল, পরের দিন, এইভাবে প্রতিদিন আমাদের হাতের মুঠোয় চলে আসছে। এবং এটাই কিন্তু আমাদের বাংলাদেশের জন্য, বাঙালি জাতির জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের মুক্তিযুদ্ধের জন্য, এমনকি মানব সভ্যতার জন্য সবকিছুর ফেভারে আমাদের জন্য দারুণ সুখবর।